বলো শুনছে 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাট্রিক্স কৃষি পাঠশালা। কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা পিএম প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। পিএম প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। পিএম প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে পিএম প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। পিএম প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি পিএম প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। পিএম প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল পিএম প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য।
উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। বহু উৎসাহী কৃষক এই প্রকল্পের প্রতি ড্রোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা কৃষকদের আলোর দিশা দেখিয়েছে এবং কৃষিতে আরও টেকসই এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলাদের স্বসহায়ক গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে সাগরের ম্যাটিক্স কৃষি পাঠশালায় আপনাদের স্বাগত। আজকে কৃষি পাঠশালার আলোচনার বিষয় সজনে পাতার চাষ। আর এই আলোচনাতে উপস্থিত রয়েছেন শ্রী অলোকেশ ঘোষ মহাশয়। এই অলোকেশ বাবু এর আগেও আমাদেরকে বেতার বিদ্যাসাগরের স্টুডিওতে এই সজনে ডাঁটার চাষ নিয়ে আলোচনা করেছেন। তো আজকে ওনার কাছ থেকে আমরা এই সজনে পাতার চাষ নিয়ে জেনে নেব। অলোকেশ বাবু, আপনাকে আমাদের এই বেতার বিদ্যাসাগরের ম্যাটিক্স কৃষি পাঠশালাতে আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাই। ধন্যবাদ। এই মিস্টার ঘোষের কৃষি বিশেষজ্ঞ হওয়ার পাশাপাশি আরও একটি পারস্পরিক পরিচয় রয়েছে। উনি পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ প্রশাসনিক বিভাগের একজন সদস্য। আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা অনেকটাই আপ্লুত বোধ করছি। আমরা সরাসরি একদম চলে যাব প্রথম প্রশ্নে। এই সজনে পাতা চাষ করতে গেলে আমরা যে গাছটি লাগানোর আগে মাটি, সেই মাটি কিভাবে তৈরি করব? প্রথমেই বেতার বিদ্যাসাগরের সমস্ত শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানাই। দেখুন, সজনে পাতা যে চাষ, এটা কিন্তু একদম যেটা বলে বন্ধা জমি, যে জমিতে কিচ্ছু হয় না, খুব কাঁকুরে বা পাথরে জমি, সেই জমিতে সবচেয়ে ভালো হবে। যেমন
ঝাড়গ্রামের বেলপাহাড়ি বলুন, বা পুরুলিয়া, বাঁকুড়া বা মেদিনীপুরের অনেক পাথরের জমি, পুরুলিয়ার তো প্রচুর জমি পড়ে আছে, আমি দেখেছি চাষ হচ্ছে না। কিন্তু মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, এখানের প্রচুর চাষি এখন এই সজনে পাতা চাষ করে লাখ লাখ টাকা কামাচ্ছে। এটা কিন্তু মানে পশ্চিমবঙ্গে আমি বলবো হয় না বললেই হয়। আচ্ছা। আমি বিভিন্ন ফলো করেছি বিভিন্ন জায়গায়, তো আমার সজনে ডাঁটা আমার আছেই, ওতেই পাতা হয়, কিন্তু সেই পাতা ধরুন লোকাল মার্কেটে ভেজে খেতে নেয়, মানে বিক্রি হয়। কিন্তু এই সজনে যে পাতার আরেকটা খুব মানে ভালো বাজার আছে আচ্ছা। এখন বর্তমান এত পরিমাণে মানুষ মানে বিভিন্ন রোগে রোগাক্রান্ত, তো এটাকে ধন্বন্তরী পাতা বললেও কম বলা হবে না, বা মিরাকেল পাতা বললেও। আমি চাষটার কেন করবে, বা সেই জন্যই আমি আগে বলি এই মাটি সংক্রান্ত বিষয়ে আসার আগে, যে এই সজনে পাতার গুণাগুণ অপরিসীম। মানে ধরুন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, সুগার সেটাও নিয়ন্ত্রণ করেন। আরেকটা জিনিস, মানে এই যে আমরা ধরুন সবজিতে বিভিন্ন রকম কিছু কিছু অসাধু ব্যবসায়ী বা অসাধু চাষি বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করে থাকে, মানে সবুজ রাখার জন্য, মানে ওপর থেকে আপনাকে রাসায়নিক সার ব্যবহার করতে হবে, কীটনাশকও ব্যবহার করতে হবে, কিন্তু এই দেখবেন পালং শাক বা উচ্ছে, কাঁকরোল, এইগুলোকে সবুজ রাখার জন্য একটা কেমিক্যাল অনেক সময় ব্যবহার করে থাকে। এবং ধরুন চাষিকে চাষ করতে গেলে কীটনাশক দিতেই হবে, রাসায়নিক সার দিতেই হবে। তো অ্যান্টিঅক্সিডেন্ট টাইপের, মানে এই যে বিভিন্ন রকম রাসায়নিক যে মানে বা বিষ বা এইগুলো তো অন্যান্য সবজি খাচ্ছেন, তো সেই বিষটাকে এ কিন্তু এক অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে, বা আমি কি বলবো অ্যান্টিবডি হিসাবে কাজ করে। মানে আপনি সমস্ত সবজি খাচ্ছেন, তার সঙ্গে সজনে পাতা খেলেন, বা মানে সজনে পাতার পাউডার পাওয়া যায়, মানে ওইটা খেলেন, তাহলে আপনার সমস্ত কিন্তু সেইগুলোকে ও সারিয়ে দেবে। এরকম। আবার কারো ধরুন মহিলাদের শরীরে অনেক সময় রক্ত কম থাকে, এতে জিঙ্কও প্রচুর থাকে মানে এই পাতাতে, তো রক্তের ঘাটতিও মেটায়। আচ্ছা। তো আমি বিভিন্ন রকম পড়াশোনা করে দেখেছি যে অন্তত 300 রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে এই সজনে পাতা। এর এতটাই এর মানে গুণাবলী, ওষুধ প্লাস সবজি বললে। তো এটা পশ্চিমবাংলায় কেন বিভিন্ন জায়গায় এখনো সেইভাবে এসে পৌঁছায়নি, মানে বাজারজাতর ব্যাপারটা। তো এবারে আসি আমি, যে এই চাষটা আমি করতে বলবো, যে ডাঁটা তো সবাই চাষ করে, ডাঁটার একটা অসুবিধা কি আছে, যে ধরুন মানে ওয়েদার খামখেয়ালিপনা এখন সবচেয়ে সমস্যা ওয়েদারের। তো কোনোবারে কুয়াশা হয়ে গেলে কিন্তু ডাঁটা হয় না, ওই তখন আপনাকে আগে বলেছিলাম যে ফুলে বিক্রি করে দেয়। তো সেই জন্য অনেক সময় ফুলগুলো ঝরে যায়, এত ফুল তো একসঙ্গে ঝরে গেলে সেটাকে কালেক্ট করাও সম্ভব হয় না। তো তার থেকে যদি পাতা চাষ করা যায়, পাতাতে কিন্তু প্রচুর পরিমাণ লাভ আছে। তো এবারে আসি এই জমি কিভাবে কি করবে। এইবারে তো জমিটা বন্ধা জমি, ডাঙা জমি নিতে হবে, যেগুলো অল্প জল থাকে যেখানে। তো এবারে এই চাষটা প্রথমে নাঙল দিয়ে পুরো, যদি 1 বিঘা, এই চাষটা কিন্তু প্রচুর পরিমাণে করা যেতে পারে। 1 বিঘা জমি, 1 বিঘা কি 1 একরে যদি আমি আসি, 1 একর জমি নাঙলে করে চষে নেওয়া হলো। চষে নেওয়ার পর ওতেই ওই চষার সঙ্গেই ওতে গোবর সার, খোল, রাসায়নিক সার সমস্ত কিছু কিন্তু দিয়ে দিতে হবে। দেওয়ার পরে 2 ফুট বাই 2 ফুট, মানে 2 ফুট ছেড়ে পর লম্বা করে হচ্ছে ওই আলু টানার একটা ইয়ে হয়,
মেশিন, মানে মেশিন মানে হাতেই টানা হয়, হুম। ওটা 2 ফুট গ্যাপ করে টেনে দিলে কি হবে, মিডিলে একটা সরু গর্তের মতন হয়ে গেল। এইবারে এটা কিন্তু দানা বসাতে হবে। এই দানা কোথায় পাবেন? বিভিন্ন রকম অনলাইনে এখন অনেক সমস্ত শিক্ষিত চাষি বন্ধু এখন সবার হাতেই অ্যান্ড্রয়েড ফোন। অনলাইনে এই এই এবং ইউটিউবে দেখবেন অনেকেই এই চারা মানে এই বীজ বিক্রি করে। আচ্ছা। এই বীজ আমিও নিয়ে এসে মানে পরীক্ষামূলকভাবে আমি কিছু বীজ অল্প কিনেছিলাম, অনেক কষ্ট। ওরা মিনিমাম 1 একরের কমে দেয় না। আচ্ছা, মানে 1 একর পরিমাণে যতগুলো বীজ লাগে হ্যাঁ, ওরা সেই প্যাকেজ হিসাবে দেয়। প্যাকেজ হিসাবে দেয়। আচ্ছা। হ্যাঁ, এটা বলবেন ওখান থেকেই কি আমার চাষটা শেখা? হ্যাঁ, ওদের কাছ থেকে আমার শিখতে তো শেখা কিছু, হচ্ছে। ওদের কাছ থেকে আমার চাষটা শেখা। কিন্তু আমার এমনি যে দেশীয় যে সজনে ডাঁটা বা সজনা সেটা আছেই, কিন্তু এই যে পাতাটা, হুম। এর যে বীজটা ওদের কাছে ভালো পাওয়া যায়। আচ্ছা। তো তাদের পুরো প্যাকেজ পাওয়া যায়। হুম। তো সেইটা ওরা নিলে আমি অনেক কষ্ট অল্প নিয়েছিলাম, কিছু গাছ করেছিলাম, ঠিক আছে। কিন্তু এখানে সেভাবে ধরুন ওরা বেশি পরিমাণে না চাষ করলে ওরা হচ্ছে মালটা নিতে আসে না। মানে আচ্ছা। আমি তো অল্প অল্প পাতা চাষ করলাম, আমি নিজের প্রয়োজনের জন্য আমি এটা করেছি। আচ্ছা। এখানে কিন্তু তেমনভাবে বাজার নেই। কিন্তু আপনি যদি প্রসেস করে, প্রসেসটাও আসছি আমি তারপরে, প্রসেস করে যদি আপনি এখানেও অনলাইনে বিভিন্ন রকম যে ফেসবুক যারা করে থাকে, ফেসবুকে বিভিন্ন রকম গ্রুপ আছে, ওখানেও আপনি বিক্রি করতে পারেন, বা অনলাইনে আপনি নিজের প্রোডাক্টটা বিক্রি করতে পারেন গ্রুপে দিয়ে। মারিঙ্গা পাউডার, হ্যাঁ, ওই মানে প্রচুর বিক্রি হয়, প্রচুর, সবাই খাচ্ছে সকালবেলা, মানে অন্যান্য আয়ুর্বেদিক ওষুধ হিসাবে খাচ্ছে। তো তাহলে আমি বললাম কি না, 2 ফুট লালা করার পর এরপরে ওটাকে কি করতে হবে, দানা দানা 1 ফুট ছাড়া ছাড়া হুম। লাগাতে হবে। প্রায় 1 একরে 6 কেজি মতন, আচ্ছা। 6-7 কেজি মতন বীজ লাগে। আচ্ছা। হুম। তো এটা খরচ আছে, মানে খরচ যেমন আছে তেমন, মানে 2 একর যদি কেউ চাষ করে মোটামুটি 4 লাখ টাকা তার ইনকামও আছে। আচ্ছা। আমি দেখেছি, বিভিন্ন রকম চাষির কথা শুনে দেখেছি। এবং আমি নিজে যে গাছগুলো আছে আমার, সেগুলোতে ধরুন এই বর্ষাকালে পাতা হয়, এখন তো ফল হয় না, মানে ডাঁটা হয় না। আমি নিজে এক একটা গাছে 200-300 টাকার পাতা লোকাল যে পাতা শাক খাওয়ার জন্য বিক্রি করেছি। আচ্ছা। অল্প অল্প, মানে আমি লোক দিয়ে আঁটি বেঁধে, আমি তো নিজে করতে পারি না, একটা লোক আছে আমার পেড়ে দিল, বেঁধে প্রত্যেকটা গাছে 200-300 টাকা করে বিক্রি হয়ে গেছে। মানে সব ডালা ভেঙে নিলাম না, এরপর আমি পাতাটা বিক্রি করেছি, তারপরে আমি ডাঁটা ফুলে যাব পাবো। তো এই বর্ষাকালে কচি যে পাতাটা হলো সেটা আমি বিক্রি করেছি। কিন্তু হিউজ পরিমাণে কেউ যদি এই যে এত বন্ধা জমি সেখানে যদি চাষ করে, তাহলে বীজ দানা লাগানোর পরে গাছ মোটামুটি 8-10 দিনে বেরিয়ে যাবে, এবং 2 মাস পর থেকেই এই যে পাতাগুলো কাটা যাবে, মানে শাক যেমন কাটা যায় ওই রকম করে ভেঙে নেওয়া যাবে বা কেটে নেওয়া যাবে। পাতাটা কেটে ওটাকে প্রসেস আছে, শুকোতে হবে, মানে ডাইরেক্ট রোদে শুকোতে পারে। ওই পাতাটাকে শুকিয়ে মোটামুটি এক একটা গাছ থেকে 30 গ্রাম 40 গ্রাম করে পাউডার পাওয়া যায়। কেউ যদি মানে কি বলবো, রাসায়নিক মানে রাসায়নিক সার জৈবিক পদ্ধতিতে একটু চাষ করলে ওই পাউডারের কিন্তু আবার বাজারে দাম বেশি, 200 টাকা কিলো। আর কেউ রাসায়নিকভাবে, জৈব পদ্ধতিতে করলে কি হয়, খরচটা একটু বেশি হয় এবং সব সময় একদম তাকে কিন্তু দেখে রাখতে হবে। আর এর তেমন বিশেষ রোগ হয় না, এ কিছু রোগ নেই। জল দাঁড়ানো চলবে না, কিন্তু বৃষ্টি হলে খুব ভালো এর। আবার আচ্ছা। এই দানাটা, আচ্ছা। এই যে পাতার দানাটা, এটা বৃষ্টি হলে খুব ভালো। আচ্ছা। বৃষ্টি হলে এর গাছ খুব তাড়াতাড়ি মানে ঘাসের মতন বাড়বে। আচ্ছা। 1.5 মাস ছাড়া ছাড়া, প্রথমবারে 2 মাস 2.5 মাস পরে কাটিং হলো, তারপরে কিন্তু 35 দিন 40 দিনেও মানে আরেকবার পাতা কাটা কাটার যাবে। সময় হয়ে যায়। মানে বছরে প্রায় 8 বার 10 বার পাতা কাটা হবে। পাতা কেটে ওটাকে শুকনো করতে হবে। আচ্ছা। শুকনো করে মানে পাতাগুলো শুধু ঝরে যাবে। হুম। হ্যাঁ, তো রোদে মোটামুটি রোদে দিলে 4-5 ঘন্টায় শুকিয়ে গেল। শুকিয়ে ওটাকে এবার বস্তায় করে ওরা পুরো কুইন্টাল হিসাবে নিয়ে চলে যাবে। আপনি যদি আবার নিজে মেশিন বসায় তাহলে ওটাকে পাউডার হয়ে যাবে।
ডাস্ট ডাস্ট করে না। ডাস্ট করে নিলে এমন কিছু ব্যাপার না, ওর মেশিনও পাওয়া যায়। ওই ডাস্ট করে নিলে কেজি প্রতি 200 টাকা করে। তো এক একটা গাছে 30 গ্রাম, হুম, আর এক একরে প্রায় 35,000 মতন চারা বসানো যাবে। আচ্ছা 30-35,000 এক একরে, মানে প্রায় 2 বিঘা জায়গায়। তো এবার আপনি দেখুন না, প্রায় ক্যালকুলেট হিসাব করলে পাওয়া যাবে মোটামুটি অনেকটাই অনেকটাই মানে লাভবান। লাভবান আচ্ছা হবে। মিস্টার ঘোষ, এই যে পাতাটি আমাদের গাছ লাগানোর সময় থেকে কতটা টাইম লাগে পাতাটি প্রথম কাটিংয়ের জন্য, বা কাটিং আমরা নির্দিষ্ট লাগানোর পর কতদিন থেকে কাটতে পারি? পাতা মোটামুটি প্রথমে লাগানোর পরে 2.5 মাস টাইম লাগবে। আর আচ্ছা। এটা আমি বলবো ঠিক বর্ষার আগে প্রথম, যেমন ডাঁটার গাছটা একটু গ্রীষ্মের সময় লাগাবে, হুম, কিন্তু এটা মানে আষাঢ় মাসের প্রথমের দিকে হুম, যদি গাছটা বসানো যায়, হুম, তাহলে যখনই প্রথম বৃষ্টি পাবে, হুম, এই যত বর্ষায় বৃষ্টি পাবে তত তাড়াতাড়ি বড় হবে। এবং আচ্ছা, প্রত্যেকবারেই কাটিং হলো, হুম, কাটিংয়ের পরে আবার আপনাকে অল্প পরিমাণে পরিষ্কার করতে হবে। গাছের গোড়া। হ্যাঁ, আর এতে যে ঘাস মারা ওষুধ ব্যবহার করা হয়, হুম, এটা কিন্তু এতে দেয়া চলবে না। এটা আপনাকে কিন্তু মানে ম্যান পাওয়ার আর কি, মানুষ দিয়েই এই যে গাছের গোড়া পরিষ্কার করে নিতে হবে। আচ্ছা, এই কোনো রকম তাহলে গাছের গোড়া পরিষ্কারের জন্য আমরা কীটনাশক ব্যবহার করতে পারবো না? না, গাছটা মরে যাবে। গাছটা মরে যাবে। হ্যাঁ, এক্ষেত্রে আচ্ছা, আর এর খাবার বা গাছের পুষ্টি যোগানোর জন্য আমরা কি ওই গাছে স্প্রে করব, না গাছের গোড়াতে কোনো রকম ভাবে খাদ্য দেব? না, গাছটা সবুজ রাখার জন্য, গাছের এর তো পাতা হুম, পাতাটা সবুজ রাখার জন্য একটু ভিটামিন স্প্রে করতে হবে। হুম, আর হচ্ছে আরেকটা যেটা ব্যাপার, যে গাছের গোড়ায় খাবার দিতে হবে প্রত্যেকবারে, কাটিং হয়ে যাবে হুম, ইউরিয়া, হুম, এইটা মানে এগুলো শাক টাইপের, তো অল্প একটু ইউরিয়া মানে দেওয়া যেতে পারে। এবং গোবর সার, সমস্ত কিছু জৈব সারও সমস্ত রকম মিশিয়ে আমি প্রয়োগ করলে ভালো হবে। শুধু রাসায়নিক সারটা না ব্যবহার করে রাসায়নিক, জৈব এবং গোবর সার 2 রকম ব্যবহার করাটাই কি বাঞ্ছনীয়। পরিমাণ আমরা দিতে পারি? গাছের গোড়ায় মোটামুটি এক একটা গাছের গোড়ায় আপনি 100 গ্রাম করে মানে মিশিয়ে রাসায়নিক সারটা, গোবর সার আপনি শুকনো গোবর সার যত খুশি দেওয়া যেতে পারে, আচ্ছা, এর কোনো লিমিট নেই। যত আচ্ছা, দেবে মাটি তত ভালো থাকবে। আচ্ছা। আর এই পাতার কাটিং শুরু হলে আমরা লাস্ট কতবার পর্যন্ত পাতা কাটতে পারি? লাস্ট মোটামুটি ধরুন বছরে 10 বার, হুম, আর একবার গাছ লাগিয়ে দেওয়ার পর 10 বছর মোটামুটি ওই গাছ ভালো দেবে, ফলন দেবে, ফলন দেবে, মানে পাতা দেবে। পাতা দেবে। আর ওই গাছটি প্রথমবার পাতা কাটিংয়ের পর আবার যখন নির্দিষ্ট পরিমাণ একটা পাতা বা বাজারজাত করার জন্য পুনরায় আমাদেরকে টাইম লেগে যাচ্ছে, ওই গ্যাপে আমরা কি করব? মানে ওই গাছটাকে তো আমরা ধরুন নিয়মিতভাবে খাবার দিয়ে চলেছি পাতার জন্য, তো ওই টাইমে কি আর কোনো রকম কিছু প্রয়োগ করব, যে আবার ঘুরে ফিরে পাতা আসার জন্য ওগুলোই যেগুলো করতাম, না আর কোনো দরকার নেই? না, আর কিছু দরকার নেই। কাটলেই এটা এমনই, ওই চারাটা মানে এই গাছটার এমনই গুণ, কাটলেই ও আবার হবে, আচ্ছা, আবার কচিয়ে যাবে নতুন। আচ্ছা, হ্যাঁ, তো একদম মানে এটা কাটার পদ্ধতি আছে, হুম, যে একদম খুব ন্যাড়া করে কেটে দিল তাও নয়। হুম, হয়তো নিচের যে ছোটোগুলো হুম, সেইগুলো, যেগুলো নতুন কচাচ্ছে সেগুলো থাকলো, দিয়ে কেটে একদম কাটা হয়ে গেল। কাটার পরে ওই যে আবার বললাম যে অল্প পরিমাণের সার আর মানে ওই আগাছাগুলো পরিষ্কার করে নেওয়া হলো। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এতে অন্যান্য কোনো ছত্রাক জাতীয় কোনো রকম রোগ লাগে না। যেটা হয়, এর পাতাটা তো খুব সুস্বাদু, হুম, এই জন্য পোকা থাকে, আচ্ছা, ছোট ছোট টাইপের পোকা, হুম, সাদা সাদা নিচে, মানে পাতার নিচে দেখা যায়, আচ্ছা, পাতাগুলোকে কুঁকড়ে দেবে। হ্যাঁ, তো সেই জন্য এই পোকাটা নিয়ন্ত্রণ করার জন্য হুম, কিছু কীটনাশক প্রয়োগ করতে হবে, হুম, অল্প পরিমাণ কীটনাশক প্রয়োগ করতে হবে জলে গুলে 15 দিন ছাড়া। মানে ঠিক ধরুন কাটিং হয়ে গেছে, হুম, হওয়ার পরেই কচি পাতাটাই বেশি অ্যাটাক করবে, হুম, তাহলে কচি পাতাটা আপনার 15 দিন পরে কিন্তু ও আবার নতুন পাতা কচিয়ে যাবে, হুম, সেই সময় আবার মেডিসিনটা স্প্রে করতে হবে। আচ্ছা, মানে ওই
গাছটাতে একবার ওই পোকার অ্যাটাক হলে ওই মেডিসিনটা আমরা প্রয়োগ করব। এবং ওই পাতাতে ধরুন আমরা যতদূর জেনে থাকি ওই গাছটা অনেকটাই নরম হয়ে থাকে, খুব একটা শক্ত বা অন্যান্য ফলের মতো কঠিন হয় না। তো সেই ক্ষেত্রে ধরুন ঝড় বা বৃষ্টিতে গাছটা সহজেই হেলে পড়তে পারে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে গাছটি প্রোটেক্ট করব, বা ধরুন কোনো রকম কি আমরা ঠেক হিসেবে কিছু একটা কি দেব, না ও আপনি যেমন রয়েছে সহজেই কিছু হবে না? না, এটা মানে এই গাছটা মোটামুটি আপনার 2 ফুট, 2 ফুট নয়, 3 থেকে 3.5 ফুট, হুম। 3 ফুট 3.5 ফুট ওঠার পরেই কিন্তু কাটিং শুরু হয়ে যাবে। আচ্ছা। তো আবার ও গোল হয়ে মানে ঝাঁকড়া ছাতার মতন ও আবার যখন হবে ও আবার হচ্ছে মানে ওর পাতাগুলো হবে। তো এতে ঝড়ে কিছু হবে না, মানে ও বাড়ছেই না। তো ও তো আচ্ছা। বাড়ার আগেই ওকে 35 দিন 40 দিনে ও বাড়লো, পাতা কঁচালো, আবার আমি কেটে নিলাম। আচ্ছা। তো এই জন্য ওর যে ঝড় আপনার দেখবেন বেশি বড় বড় গাছে ঝড় লাগে, তো এতে এমন কিচ্ছু হবে না, ও আচ্ছা। থাকবে। আচ্ছা। ও মানে ওই ঝড় বাতাস নিতে পারবে। আর এর যত বেশি মানে বৃষ্টির জলটা পাবে এ আবার তত ভালো হবে, মানে পাতা তত তাড়াতাড়ি মানে কঁচাবে বৃষ্টির জল পেলে। বৃষ্টির জলটা এটার ক্ষেত্রে কিন্তু একটু খুব ভালো ইয়ে। আর না হলে আপনি এমনি জলও দেওয়া যায়, জলটা দিয়ে রাখতে হবে এতে, এতে একটু জলটা লাগে। মানে ডাঁটায় যেমন জল লাগে না, এতে কিন্তু একটু জল লাগে, জলটা দিতে হয়। আচ্ছা, এটা তো মূলত আমাদের এখানের ফসল না, ফসল মানে হয়ে থাকে ব্যবসা ভিত্তিক, হয়তো সহজেই দেখা যায় না এই পাতা চাষটি। তো ধরুন কোনো কৃষক বা চাষি মনে করলো আমাদের এই ঘরোয়া পদ্ধতির মাধ্যমে যদি এই ফসলটি ফলানোর চেষ্টা করে, বা বেশ কয়েকটি গাছ 20টি বা 25টি গাছ সে বাড়ির মতো ভাবে পদ্ধতিতে চাষ করবে, তো সেক্ষেত্রে এই অন্যান্য রাসায়নিক ছাড়া কিভাবে সে গাছটিকে বড় করে তুলবে? না, গোবর সার দিয়েও সে বড় করতে পারবে। হুম। আর অন্যান্য রাসায়নিক, এটা তো এমন কিছু সমস্ত জায়গাতেই পাওয়া যায়, হুম। এই রাসায়নিক সারগুলো সমস্ত জায়গাতেই পাওয়া যায়। হুম। হ্যাঁ, সে 20-25টা অল্প কিছু হয়তো চাষ করবে, তাতে কোনো অসুবিধা নেই। সে 25টা চাষ করলে তাকে তাহলে এইগুলো কিন্তু বাইরে ধরুন যোগাযোগ করতে হবে। হুম। বিভিন্ন ফোন নাম্বার আছে, অনলাইনে বা গুগলে গিয়ে সার্চ করে মানে ওদের সঙ্গে বাজারজাত যারা বাজারজাত তারাই কালেক্ট করে নিতে পারে। তারাই কালেক্ট করে নিতে পারবে হিউজ পরিমাণ। কিন্তু আপনার মেদিনীপুরে তো এত পরিমাণ নেবে না কেউ। হুম। এবার আপনি ওটাকে প্রসেসিং করতে পারলে, ওই যে বললাম ডাস্ট করে, এবার আপনাকে তাহলে আবার মার্কেটিংয়ের দায়িত্বটাও নিতে হবে। আপনি চাষ করছেন, যদি কারো ক্যাপাবিলিটি থাকে যে আমি মার্কেটিং করতে পারবো, হবে হবে না নয়। এখানেও 2 একর 3 একর চাষ করে সে যা মাল তৈরি উৎপাদন হবে সেটা বিক্রি হয়ে যাবে, কিন্তু তাকে তো মার্কেটটাও করতে হবে। প্রথম তো কেউ নেবে না ওর কাছ থেকে, বুঝতেই পাচ্ছেন। তো মার্কেট করতে সময় লাগবে। তার থেকে যারা মার্কেট করে আছে তারা আপনার কোনো টেনশন হেডেক রইল না, মাল আসবে আপনি তৈরি করবেন চলে যাবে, আপনি টাকা পেয়ে গেলেন, আপনার কোনো হেডেক নেই। তো কেউ যদি বলে যে আমি 20-25টা গাছ চাষ করলে সে লোকালিটিতে বিক্রি করবে, তাতেও তার ভালোই ইনকাম আছে। আচ্ছা। তো খুব কম পরিশ্রমে ভালো ইনকাম আছে। আচ্ছা, এই যে বীজটি আপনি বললেন যদি আমরা নির্দিষ্ট কোনো সংস্থা বা বাইরে থেকে যদি বীজটি কালেক্ট করি, ওদের তো প্যাকেজিং সিস্টেম রয়েছে। তো সেক্ষেত্রে যদি আমাদের গ্রামীণ কোনো কৃষক চাষ করতে ইচ্ছুক হয়, সে যদি অতটা পরিমাণ না করে, কম পরিমাণ করে, সেক্ষেত্রে হয়তো সে তাদের সাহায্য নিতে ব্যর্থ হলো। তো সেক্ষেত্রে ধরুন এই বীজ বা কোনো কিছুভাবে কি এই লোকালিটি থেকে কোনোভাবে কালেক্ট করে কি গাছটা লাগানো সম্ভব? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সম্ভব। এই বীজটা দোকানে গিয়ে বললেই যে পাতা এরাও রাখে, হুম। কিন্তু ওরা রাখলে কি হয়, ওদের কাছে সমস্ত পদ্ধতিটা বা আমি পেয়ে গেল, এবং সে যদি নিজে করে, এ তো বললাম এমন কিচ্ছু নেই এর পরিচর্যা, তেমন কিছুই পরিচর্যা নেই, খালি বলছি বীজটার দাম আছে, মানে পাতাটার দাম আছে প্রচুর। আচ্ছা। সেক্ষেত্রে ওরা নিয়ে যাচ্ছে, কিন্তু নিজেও সে চাষ করতে পারবে, কিছু নেই। মানে যে এই তাদের তৈরি বীজ এবং আমাদের এই লোকালিটিতে পাওয়া বীজের মধ্যে কি কোনো তফাৎ রয়েছে? না 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 না, কোনো তফাৎ নেই। ওরাই মানে এই বীজগুলোও কিন্তু বিভিন্নভাবে গবেষণা হয়ে কৃষি যে আমাদের কল্যাণীতে আছে গবেষণা কেন্দ্রে, সেখানে গবেষণা হয়ে তারপরে বা ধরুন মহারাষ্ট্রের অনেক চাষি
অনেক চাষি সেটা চাষ করছে। হুম। এবারে তারাও বীজগুলোকে বাজারে হয়তো এরা সংস্থা, এরা একটা প্যাকেজিং সিস্টেমে চলে, হুম। বা কেউ অন্যভাবেও অন্য কোম্পানিকে সে বীজগুলো বিক্রি করছে, হুম। সেখান থেকেও বীজ পাওয়া যাবে। হুম। যে ওদের কাছ থেকে করতে হবে তার কোনো মানে নেই তো। আচ্ছা। আমি স্বাধীনভাবেও আমি করতে পারি, অন্য জায়গার বীজও ভালো, খারাপ নয়। আচ্ছা, অনেক ধন্যবাদ শ্রী অলোকেশ বাবু আপনাকে। তো চাষি ভাইদের জন্য অলোকেশ বাবু যে বার্তাটি পৌঁছালেন, যে এই ফসলটি যদিও নতুন ফসল বা আমাদের এখানে গ্রামীণভাবে চাষ করা হয়ে থাকে, ব্যবসা ভিত্তিক যদি আমরা করতে চাই এই পাতা চাষের জন্য, এই সজনে পাতা চাষ, তো সেক্ষেত্রে আমরা কোনো রকম সংস্থারও সাহায্য নিতে পারি এবং সেক্ষেত্রে বাজারজাত করতেও আমাদের সুবিধা হয়ে থাকবে এবং খুবই কম খরচে আমাদের অতিরিক্ত পরিমাণ বা বেশি পরিমাণ লাভজনক হয়ে থাকে। ভালো থাকবেন আপনি। আবারও পরে কোনো এক এপিসোডে আপনাকে পাবো এই আশা রাখছি। আমাদের এই বেতার বিদ্যাসাগর স্টুডিওতে এই প্রত্যাশা রাখলাম। এখন এখানেই শেষ হলো ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের অনুষ্ঠান। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আরজে সুমন। শুনতে থাকুন 90.8 বেতার বিদ্যাসাগর। ছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।